অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো এলাকা। শোলাকিয়া, গড়ি শহীদ ময়দানেও শেষ মুহূর্তের প্রস্তুতি। ঈদ কেনাকাটায় গতি পেয়েছে দেশের অর্থনীতি। লেনদেন 2 লাখ কোটি টাকা ছাড়ানোর আশা ব্যবসায়ীদের। জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান। বিড়ালে কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। ওষুধের দোকানে গেছি 600 টাকা আছে একটা টিকা। অতিরিক্ত দাম রাখছে ফার্মেসি। সরকারি হাসপাতালে জলাতঙ্ক টিকার ভয়াবহ সংকট। চড়া দামে বাইরের ফার্মেসিতে বিক্রির অভিযোগ। সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে সংশ্লিষ্টদের লুকোচুরি। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ইরানের অভিযানে আক্রান্ত ইসরায়েলের তেল শোধনাগার। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা। নৌঘাঁটিতে পাল্টা আক্রমণ। গ্যাস ক্ষেত্রে আঘাত না করার আশ্বাস ট্রাম্পের। ভোরের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। ব্যস্ততাকে ছুটি দিয়ে বাড়ির পানে মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে নৌরেল সড়কপথে ঢল। কানায় কানায় পূর্ণ লঞ্চ। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও রওনা হন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ থাকলেও ছিল না যানজট। সব বাধা পেরিয়ে আপনজনদের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। ঈদ যাত্রার শেষ মুহূর্ত। সদরঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের চোখে মুখে খুশির জোয়ার। বাড়িতে অপেক্ষায় মা বাবা, বন্ধু স্বজন, সব প্রিয় মুখের সঙ্গে দেখা হবে। সব বিপত্তি উপেক্ষা করে ঈদের টানা ছুটিতে তাই বাড়ি পানে যাত্রা। বাড়ি যাচ্ছি, বাবা মার সাথে ঈদ করব, এটাই অনেক আনন্দ। বাপ মার সাথে ঈদ করার মজাটাই আলাদা। গতকালের দুর্ঘটনার পর বেড়েছে বিআইডব্লিউটি এর তৎপরতা। প্রতিমন্ত্রীর কড়া নির্দেশনা, ট্রলার দিয়ে যাত্রী ওঠালেই নেওয়া হবে ব্যবস্থা। আইনগতভাবে ট্রলার থেকে লঞ্চে ওঠা নিষেধ আছে। লঞ্চ মালিকদেরকে সাথে নিয়ে তাদেরকেও পেনাল্টি করেছি। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে। এদিকে রেল স্টেশন যেন জনসমুদ্র। উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীতে ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ছাদে ওঠেন অনেকে। দেশে যাইতে তো হবো, পরিবার আছে, সবাই আছে, একসাথে ঈদ করবো, একসাথে যাবো। উপরে কষ্ট মষ্ট উঠছি, যেভাবে হোক দেশে তো যাইতে হবে। যারা দাঁড়ায় আছে কনস্ট্যান্ট ওইখান থেকে নড়াচড়ার কোনো অবস্থা নাই। বুধবার নীলসাগর এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনায় ভেঙে পড়ে উত্তরাঞ্চলের কয়েকটি ট্রেনের শিডিউল। এদিন নীলসাগর এক্সপ্রেস ছাড়ে 7 ঘন্টা দেরিতে। একতা ও পঞ্চগড় এক্সপ্রেসও একই রকম বিলম্ব হয়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বলতেছে অনেক লেট হবে, আমরা এখন অনেক যাত্রীগণ ভোগান্তি হচ্ছে। 8-9 ঘন্টা লেট হবে আমাদের ট্রেন। তো তারপরেও বাড়িতে ঈদ করবো ইনশাল্লাহ, সে আশায় বসে আছি। এখন যে রেঞ্জ দিয়েছে মোটামুটি 8 ঘন্টা। এই 8 ঘন্টার ভিতরে আসবে কিনা আদৌ তাও জানি না। এদিকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন অনেকে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট দেখা গেলেও দুপুরের পর গাড়ির চাপ চাকলেও স্বাভাবিক হয় চলাচল। আমি জানি জ্যাম থাকবে, সবসময় বুঝি জ্যাম থাকবে, কিন্তু বাড়ি যাওয়ার তো একটা আলাদাই টান। যদি রাস্তার অবস্থা ভালো থাকে তাহলে আরো ভালো লাগবে। আমরা নর্মালি 1400 টাকায় যাই, হ্যাঁ, এবার গিয়ে স্লিপারে, কিন্তু আমাদের কাছে ভাড়া নিয়েছে 1800 করে। এদিকে বাস ভাড়ার বিষয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি সঠিক নয় বলে দাবি করেছেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে কিনা এরকম অভিযোগ কিন্তু আমাদেরকে কোনো যাত্রী দেয়নি। অভিযোগটা যদি স্পেসিফিক যায় তাহলে আসলে সেটার একটি ব্যবস্থা নেওয়া আমাদের জন্য সহজ হয়। সব বাধা পেরিয়ে আপনজনের কাছে ফেরার আনন্দে মাতোয়ারা সবাই। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের আকাশে দেখা যায়নি শাওয়াল মাসের চাঁদ। শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে কথা জানান ধর্মমন্ত্রী। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারের জন্য দোয়া চেয়েছেন। ঈদের চাঁদ দেখা নিয়ে সন্ধ্যায় বৈঠক হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বৈঠকে অংশ নেন দেশের বরেণ্য আলেম ওলামা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। 21 মার্চ শনিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
ও মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা যায়নি। এমত অবস্থায় 20শে মার্চ শুক্রবার পবিত্র রমজান মাস 30 দিন পূর্ণ হবে। 21শে মার্চ 2026 তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান ধর্মমন্ত্রী। সরকারের জন্য দেশবাসীর কাছে চান দোয়া। ঈদ মোবারক জানাচ্ছি এবং আপনারা দয়া করে ঈদের দিন খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন তারেক রহমান সাহেবকে এবং ওনার সরকারকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। চাঁদ দেখার বিষয়ে স্যাটেলাইট সহ দেশের সব উপজেলা প্রশাসনের তথ্য পর্যালোচনা করা হয়েছে বলেও জানান ধর্মমন্ত্রী। আল্লাহর হুকুমকে বাস্তবায়িত করার জন্য আত্মজ রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া অন্য কিছু বহন করা যাবে না, থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রস্তুত জাতীয় ঈদগাহ। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে পারবেন প্রায় 35,000 মুসল্লি। এবারও নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। দক্ষিণ সিটির প্রশাসক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। পরে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের জামাত ঘিরে কোনো নিরাপত্তার সংখ্যা নেই, থাকবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। জায়নামাজ, ছাতা, মোবাইল ফোন ছাড়া বহন করা যাবে না অন্য কিছু। ঈদগাহ ময়দান এবং আশেপাশের এলাকায় সিটিটিসি ডগ স্কোয়াড সুইপিং এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম এসব এলাকা সুইপিং করবে। ঈদগাহ ময়দানে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নিরাপত্তার সংখ্যা নেই। তারপরে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা মনিটরিং করতেছে, যদি কিছু হয় আমাদেরকে জানাবে, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে ঈদের প্রধান জামাত। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে শোলাকিয়া, গোরে শহীদ সহ বিভিন্ন ঈদগাহ। জামাতের স্থানগুলোতে পরিচ্ছন্নতা ও রং করার কাজ শেষ পর্যায়ে। নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। দেশের সবচেয়ে বড় 2 ঈদগাহের মধ্যে কিশোরগঞ্জের শোলাকিয়া অন্যতম। এবার ঈদ উল ফিতরের 199তম জামায়াতের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠকে। এরই মধ্যে লাইন টানা, রং করা ও অজুখানা মেরামত করা হয়েছে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিত্বে জামায়াত শুরু হবে ঈদের দিন সকাল 9টায়। সমগ্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে এখানে ঈদের জামাত আদায় করার জন্য, অর্থাৎ ঈদের জামাতে আগমনের জন্য আমরা ইনভাইটেশন লেটার পাঠিয়েছি। পোশাকে পুলিশের পাশাপাশি এখানে সাদা পোশাকের পুলিশ ডিপ্লয় থাকবে, পাশাপাশি র্যাব এবং অ্যান্টি টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল ইউনিট কাজ করবে। দেশের আরেক বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হবে দিনাজপুরের গোর এ শহীদ ঈদগাহ ময়দানে। ঈদের দিন সকাল 9টায় ঈদ উল ফিতরের নামাজে ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। এরই মধ্যে শেষ হয়েছে পরিচ্ছন্নতা, মাইক লাগানো, পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের কাজ। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালা মসজিদে। সিটি কর্পোরেশনের আয়োজনে প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8টায়। প্রথম জামাত, যেটাতে ইনফ্যাক্ট আমরা সবাই উপস্থিত থাকি, সেটা সকাল 8টায়। আর ঈদের দ্বিতীয় জামাতটা অনুষ্ঠিত হবে সকাল 8:45। রংপুরের প্রধান ঈদের জামায়াত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা বাইজিদ হোসাইন। তবে বৃষ্টি হলে রংপুর জেলা মডেল মসজিদে 2 ধাপে অনুষ্ঠিত হবে জামায়াত। সকাল 8:30টায় ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে সিলেট নগরের প্রধান ঈদ জামায়াত। মুসল্লিদের সুবিধার্থে থাকবে 4টি মেডিকেল টিম ও লক্ষাধিক পানির বোতল। হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 8টায় অনুষ্ঠিত হবে বরিশালের প্রধান ঈদের জামায়াত।
খুলনার প্রধান ঈদের জামায়াত সকাল 8টায় সার্কিট হাউস মাঠে সামিয়ানা টাঙ্গানো রোলার দিয়ে মাঠ সমান করার শেষ মুহূর্তের কাজ করছেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সকাল 8টায় রাজশাহীর প্রধান ঈদের জামায়াত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে প্রায় 25,000 মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন এই মাঠে। ঈদের জামায়াতের সময় ঝড় বৃষ্টি হলে প্রতিটি ঈদগাহে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ। চট্টগ্রামে ঈদের প্রধান জামাতগুলোর নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব। বৃহস্পতিবার দুপুরে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে ঈদ জামাতের ময়দান পরিদর্শন শেষে র্যাব 7-এর অধিনায়ক জানান, গড়ে তোলা হয়েছে বিশেষ নিরাপত্তা বলয়। নাশকতা বা বিশৃঙ্খলা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সন্দেহভাজন ব্যক্তি বা বস্তু শনাক্তে ব্যবহার হবে আধুনিক প্রযুক্তিও। এরই সঙ্গে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চালানো হচ্ছে তল্লাশি। প্রধানমন্ত্রী তারেক রহমান কি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে নরেন্দ্র মোদী ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। বার্তায় মোদী উল্লেখ করেন, ঈদের উৎসব সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্প্রীতির চিরন্তন মূল্যবোধ স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশ ভারতের জনগণের বন্ধুত্ব এবং পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশার কথা চিঠিতে লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ প্রয়োজন ছাড়া আপাতত সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে যমুনা পরিদর্শন করে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বলেন, বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারা বজায় রেখে সরকারি বাসায় উঠছেন না বর্তমান প্রধানমন্ত্রীও। সরকার প্রধানের জন্য রাষ্ট্রীয় বরাদ্দকৃত বাসভবন যমুনা 2024-এর আগস্ট থেকে 2026-এর ফেব্রুয়ারি এখানে থেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সরকার গঠনের পর এখানে ওঠার কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। বৃহস্পতিবার পরিচ্ছন্নতা আর গোছগাছের যে ব্যস্ততা দেখা গেল যমুনায়, তাতে প্রশ্ন, তবে কি শিগগিরই নতুন বাসভবনে উঠছেন সরকার প্রধান? স্পষ্ট উত্তর পাওয়া গেল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান আপাতত যমুনায় উঠছে না। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, দেশে যদি কোনো অস্থিরতা বা কোনো ধরনের কিছু না হয়, তাহলে উনি এখানে উঠছেন না। ঈদ উল ফিতরের দিনের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনার কথাও জানান আতিকুর রহমান রুমন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব দাবি করেন, অন্যবারের তুলনায় ছোট কিছু দুর্ঘটনা ছাড়া এবার বড় কিছু ঘটেনি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ঈদের দিন দেশ জুড়ে বৃষ্টির আভাস আবহাওয়া বিভাগের। বেশি থাকতে পারে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে। বজ্রঝড়ের শঙ্কায় সতর্ক থাকার পরামর্শ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এবার থাকছে কুচকাওয়াজ। প্যারেড গ্রাউন্ডে চলছে পুরোদমে প্রস্তুতি। জমকালো আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন বাহিনীর সদস্যরা। একই সঙ্গে চলছে বিশাল প্যান্ডেল আর মঞ্চ নির্মাণের কাজ। বৃহস্পতিবার সকাল 9টা রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ড। মহড়ার প্রস্তুতিতে ব্যস্ত সেনা, নৌ বিমান, কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, বিএনসিসি সদস্যরা অনুশীলনের মাধ্যমে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। সকাল 9টার পরপর প্যারেড গ্রাউন্ডে আসেন কুচকাওয়াজের অধিনায়ক, নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল SM আসাদুল হক। সকাল ঠিক 9:30 দক্ষিণ দিক থেকে ঘোড়া দাপিয়ে প্যারেড গ্রাউন্ডের মঞ্চের সামনে আসেন এবারের কুচকাওয়াজের অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রথমে ডামি প্রধানমন্ত্রীকে নিয়ে মঞ্চে আসে সুশৃঙ্খল মিলিটারি পুলিশের দল, এরপর রাষ্ট্রপতিকে নিয়ে একইভাবে মঞ্চে আসে মিলিটারি পুলিশ। সশস্ত্র সালাম সহ কুচকাওয়াজের অনুমতি পর্বের পর ডামি রাষ্ট্রপতিকে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন অধিনায়ক। একে একে রাষ্ট্রপতিকে সালাম দিয়ে মঞ্চ অতিক্রম করে কন্টিনজেন্টগুলো। এবারের কুচকাওয়াজে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাজোয়া কন্টিনজেন্ট, ইস্ট বেঙ্গল কন্টিনজেন্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কন্টিনজেন্ট সহ বিভিন্ন কন্টিনজেন্ট। থাকবে বিভিন্ন বাহিনীর সদস্যদের সমন্বয়ে জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্ট, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী কন্টিনজেন্ট ছাড়াও বর্ডার গার্ড, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি কন্টিনজেন্ট এবং প্যারাট্রুপার কন্টিনজেন্ট অংশ নেবে কুচকাওয়াজে। বৃহস্পতিবারের মহড়ায় অংশ না নিলেও মূল কুচকাওয়াজে পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হবে যান্ত্রিক বহরও। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ভারী যুদ্ধাস্ত্র ও প্রযুক্তি সহ অন্যান্য বাহিনীর নানা সরঞ্জামও যান্ত্রিক বহরে যুক্ত হবে বলে জানা গেছে। ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩ বাহিনী প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও দেশি বিদেশি রাষ্ট্রদূত এবং অতিথিরা এই কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় প্যারেড গ্রাউন্ড, ঢাকা। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নিলেও স্থানীয় পর্যায়ে এককভাবে লড়তে চায় জামাত। এরই মধ্যে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করেছে দলটি। সময় সংবাদকে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা জানান, চলতি মাসেই প্রার্থী বাছাইয়ের প্রাথমিক কাজ শেষ হবে। শফিক মুন্সির প্রতিবেদন। সবশেষ জাতীয় নির্বাচনে দেশব্যাপী ৩০% বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী, যা দলটির রাজনৈতিক ইতিহাসে এক স্পষ্ট উত্থান। দলটির পক্ষের এই জোয়ার সামনে স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলোতেও কাজে লাগাতে চায় জামায়াত। ইতোমধ্যে জামায়াত প্রধান ডাক্তার শফিকুর রহমান নেতাকর্মীদের আসন্ন স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। কোনো অপকৌশলের রাস্তা আমাদের ধরা লাগবে না, কৌশলই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনগুলোর জন্য কেমন প্রস্তুতি শুরু করেছে জামায়াত তা জানতে দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার মুখোমুখি হয় সময় সংবাদ। তারা জানান, সংগঠনের তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং উপজেলা পরিষদের জন্য 3 জন করে প্রার্থীর নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। এসব তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের কেন্দ্র থেকে গ্রিন সিগন্যাল দেয়া হলে ঈদের পর থেকেই মাঠ গোছাতে নেমে পড়বেন তারা। আমরা সব জায়গায় যাতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ভালো রেজাল্ট করতে পারি, এই জন্য আমাদের জোর কার্যক্রম চলছে কিন্তু সারা দেশে। প্রত্যেকটা সিটি কর্পোরেশন থেকে 3 জনের একটা প্যানেল ওনারা পাঠাবেন। আমরা এটা এখানে কেন্দ্রীয় কমিটি ফাইনাল করব। আর বাকি যতগুলো স্থানীয় সরকার কাঠামো আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলোতেও প্রস্তুতি নেওয়া হবে। নেতারা জানান, জাতীয় নির্বাচনে জোটবদ্ধ অংশ নিলেও স্থানীয় নির্বাচনে এককভাবেই লড়তে চায় দলটি। এখন পর্যন্ত ডিসিশনে হচ্ছে যে আমরা এককভাবে করে আলাদা আলাদা করব। স্ব অবস্থান থেকে প্রস্তুতি নেবেন, প্রস্তুতি নিয়ে ওনারা কাজ করবেন। 2-1টা দল তো প্রার্থী ঘোষণা করছে, তারা তো আর আমাদের সাথে আলাপ করে নাই, এই জন্য আমরা আমাদের প্রস্তুতিটা পুরোদমে নিচ্ছি। জাতীয় নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট মোট 77 আসনে জয়লাভ করে, যার মধ্যে 68 আসন পায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়। নিত্যপণ্যের বাজার থেকে বিপণী বিতান ঈদ কেনাকাটায় সরগরম সর্বত্র। উৎসবের আমেজে গতি পেয়েছে দেশের অর্থনীতিও। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, বছর উৎসবের অর্থনীতির আকার ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। মধ্যপ্রাচ্যের সংঘাত না বাঁধলে পরিস্থিতি আরও ভালো হতো বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সাইফুল ইসলামের রিপোর্ট। কাপড়ের গুণমান, সেলাই কিংবা রং সব খুঁটিয়ে দেখে চলছে পোশাক বাছাই। ঈদ উৎসবকে রাঙাতে জুতা থেকে অলংকারের দোকান, সর্বত্র কেনাকাটার আমেজ। নতুন জিনিস গায়ে দিয়ে পরে ওটা অনেক ভালো লাগে। ঈদ খুশি, ঈদ আনন্দ, যে উপলক্ষে কিনা হয়। আমরা বিক্রি করব ভালোভাবে, সবাইকে আমরা হাসি খুশিভাবে বিদায় দিতে পারবো। ক্রেতা সমাগমে বাড়তি বিক্রিতে গতি এসেছে দেশের অর্থনীতিতেও। স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। আলহামদুলিল্লাহ এবার গতবারের
হচ্ছে ভালো হয়েছে। নির্বাচনের পরে থেকে যে বেচানা ভালো হয়েছে, মাশাআল্লাহ এবার ঈদও ভালো বেচানা হয়েছে আমাদের। আমরা চাচ্ছি যে এটা ভালো হোক, আরো গ্রোথ করুক আর আপডেট হোক। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি বলছে, পোশাক থেকে শুরু করে খাদ্যপণ্য এবছর ঈদ উল ফিতর কেন্দ্রিক কেনাকাটায় লেনদেনের পরিমাণ ছাড়াতে পারে 2 লাখ কোটি টাকা। এবার বেচা বিক্রিটা আমরা আশা করতেছি 2 লক্ষ কোটি টাকা পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারবো, যেটা বিগত সময়ে আমরা 7 বছরও পারিনি। অর্থনীতির এই গতি ধরে রাখতে জ্বালানি সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। চাঁদাবাজি বন্ধ করে ব্যবসায়ী বান্ধব পরিবেশ তৈরিতে সরকারকে নজর দেওয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। নির্বাচনের পরে দেশের পরিস্থিতি অনেকটা ভালো, আইন শৃঙ্খলা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। তো সেই ক্ষেত্রে প্রশাসন তাদের বিভিন্ন দায়িত্বগুলোকে তারা পালন করার চেষ্টা করছে, কিন্তু এটা আরো ভালোভাবে পালন করতে হবে। যানজটটাকে নিরসন করতে হবে। যুদ্ধকে কেন্দ্র করে যে পাওয়ার সেক্টরে যে অস্থিরতা, এইটাকে সামনে নিয়ন্ত্রণ করতে হবে। আসলে আরো হয়তো উৎসব দেখতে পেতাম আমরা যদি এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা না হতো, তাহলে সেই ক্ষেত্রে রেমিটেন্সটা আসতো এবং তখন কিন্তু কেনা বেচা আরো বেশি হতো। ব্যবসায়ীরাও কিন্তু কোনো রকমের কিন্তু সেরকম অভিযোগ করছেন না যে কোথাও কোনো সমস্যা হচ্ছে। চাঁদাবাজির কোনো সেরকম আসলে কোনো খবর পাওয়া যাচ্ছে না। তো সব মিলে আমি মনে করি যে এইবারকার ঈদটা অনেক ইতিবাচক একটা পরিবেশ তৈরি করেছে ব্যবসা বাণিজ্যের জন্য। বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতির তথ্য মতে 2025 সালে ঈদ উল ফিতর কেন্দ্রিক বেচা কেনা হয় 1,40,000 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খুশির ঈদে এবার কেমন থাকবে আবহাওয়া? প্রকৃতি আর জলবায়ুর হিসাব কষে আবহাওয়াবিদরা বলছেন, ঈদের দিন দেশ জুড়ে বিচ্ছিন্নভাবে ঝরতে পারে বৃষ্টি। কম বেশি সব বিভাগেই বৃষ্টি হলেও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বজ্রঝড়ের শঙ্কায় সবাইকে সতর্ক থাকতে বলছে আবহাওয়া বিভাগ। মার্চের আকাশে হঠাৎই বদলে যায় রং, জমে ওঠে বজ্রমেঘ। কয়েকদিন ধরে দেখা মিলছে থেমে থেমে বৃষ্টির। ঋতুচক্রের বদলে এবার আবহাওয়ার এমন রূপান্তরের মধ্যেই আসছে খুশির ঈদ। শীতের শেষে চৈত্রের খরতাপে তৈরি হয় গভীর সঞ্চারণশীল মেঘ। তা থেকেই এ সময়ে দেখা দেয় বৃষ্টি ও বজ্রপাতের। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিন বিচ্ছিন্নভাবে দেশ জুড়েই থাকতে পারে বৃষ্টি। সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে কোথাও ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটা 1-2% বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কিছু যে বজ্রপাত, লাইটেনিং, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হওয়া হতে পারে, যেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলি। ঈদের দিন বৃষ্টির মাত্রা বেশি থাকতে পারে ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে। উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টি তুলনামূলক কম হবে, তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছেন না আবহাওয়াবিদরা। ঈদের দিন যেটা হচ্ছে সারা দেশে কম বেশি বৃষ্টিপাত হবে। রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু সকালের দিকে বা ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেল বা সন্ধ্যার দিকে আমাদের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোর কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই বছরের এ সময়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঝুঁকি থাকে, তাই সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান আবহাওয়া বিভাগের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ভোরের সময় আরও থাকছে। অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির বছর পার হলেও ফেরত যাননি একজন রোহিঙ্গাও। উল্টো অনুপ্রবেশ আরও প্রায় 1.5 লাখ। প্রত্যাবাসনের নতুন সরকারের দিকে তাকিয়ে বাস্তব চিত্র। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। মৃত্যু যেখানে অবধারিত, সেখানে জীবন রক্ষাকারী টিকারই দেখা নেই। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে হয়রান রোগীরা। সারা দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহকৃত জলাতঙ্ক টিকার ভয়াবহ সংকট দেখা দিয়েছে। 2 মাস ধরে কোথাও মিলছে না এই টিকা। সুযোগ বুঝে 500 টাকার ভ্যাকসিনের দাম চড়া দামে বিক্রি করছে ফার্মেসি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সংকট কাটতে সময় লাগবে আরও 2 থেকে 3 মাস। উজ্জ্বল হোসেন ও পাভেল আমিনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিড়ালে কামড় দিছে, একটা ভ্যাকসিন দিছে ডাক্তার, কিন্তু ভ্যাকসিনটা কোথাও নেই। আসলে দেখি টিকা নাই, তাহলে আসলে আমার এই আশাটাই তো ব্যর্থ। নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না এই ভ্যাকসিনটা। ভ্যাকসিন নাই। মানিকগঞ্জ থেকে কুড়িগ্রাম, নোয়াখালী থেকে রাজশাহী, বরিশাল থেকে ঢাকা, দেশ জুড়ে একই চিত্র। হাসপাতালের দেয়ালে টানানো টিকা নেই। কুকুর বা বিড়ালের কামড়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে হয়রান রোগীরা, কিন্তু মিলছে না টিকা। ওষুধটা খুঁজছে, কোথাও খুঁজে না পাওয়ার কারণে ঢাকাতে খুঁজতে হচ্ছে।
আমি এখন অনেকগুলো দোকানে দেখলাম, কোথাও পাচ্ছি না। প্রেসক্রিপশন করছে কিন্তু ওষুধ নাই, তাহলে ওষুধ না থাকলে আমরা প্রেসক্রিপশন করে লাভ কী হলো? নোয়াখালীতে পাওয়া যাচ্ছে না, এই আর কি, এই জন্য মূলত এখানে আনা। মান্ডা বাসা এদিকে কোনো টিকা পাওয়া যায় না। ওষুধের দোকানে গেছি 600 টাকা আছে একটা টিকা। শর্ট সাপ্লাই পশুপাখির কামড়ের জন্য বিড়াল, কুকুর, এটা একবারে কোনো কোম্পানির মার্কেটে নাই একেবারে কোথাও না। আমার বরিশাল থেকে আজকে দুজনে ফোন দিছে, এটা কি পাওয়া যাবে? না, কোথাও না। সকাল থেকে মিনিমাম যদি কম হয় তার 30টা কাস্টমার আসছে এখানে। জলাতঙ্ক টিকার সরকারি সরবরাহ স্বল্পতায় অস্থির হয়ে উঠেছে বাজার। 500 টাকার টিকা ফার্মেসিতে বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ফার্মেসিতে গেলে মানে ভ্যাকসিন দিলে অনেক টাকা চাই। ফার্মেসিতে গেলেও যে একটা মেডিসিন টিকা দিয়ে দেই হয় না, এখন আসছে যে ঘোরাঘুরি হইতেছে। একবার ওই জায়গায় 1 নম্বর রুমে হাঁটাইতেছে, একবার এনে হাঁটাইতেছে, এনতে 2বার গেলাম। ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক বলছেন, বিনামূল্যে সরকারি টিকা প্রদান প্রকল্প বন্ধের কারণেই সরবরাহ সংকট। আদেশ দেওয়া হয়েছে আমাদের নিজস্ব ফান্ড থেকে এটা কেনার জন্য, এবং সে অনুযায়ী আমরা কিন্তু কেনার প্রসেসও করেছিলাম, আমরা টেন্ডারও কল করেছিলাম। তো আমরা টেন্ডারে কেউ পার্টিসিপেট করে না। যে প্রকল্প বন্ধ হলো, কিন্তু প্রকল্পের ওই অংশের যে অংশটা আমাদের সাথে কিন্তু যুক্ত হতে দেখলাম না। সেটা হওয়া উচিত ছিল যে, ধরেন ফর এক্সাম্পল, যদি এই ভ্যাকসিনগুলো যে টাকা দিয়ে কেনা হতো, আমাদেরকে সেই টাকাটা দিয়ে দিলে আমরা এখান থেকে প্রক্রিয়া করতে পারতাম। মাঠ পর্যায়ে টিকা বরাদ্দের পরিমাণ চাহিদার তুলনায় নগণ্য। স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করলে একে অন্যকে দেখিয়ে দেন কর্মকর্তারা। অবশেষে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর জানান, সংকট কাটতে সময় লাগবে 2 থেকে 3 মাস। এর মাঝামাঝি অ্যাভেলেবল হবে। অপারেশনে চালু হবে কিনা এবার সিদ্ধান্ত আসে নাই, চালু হওয়া যায় না। মানে আমরা বলছি যে সমস্যা হয়েছে ওটা বন্ধ করে দিন, শুধু বন্ধ করে না, বিকল্প ব্যবস্থা না করে বন্ধ করে দিচ্ছে। টিকা সরবরাহ ও অর্থ বরাদ্দ নিয়ে লুকোচুরি হাসপাতালগুলোর। কোন খাত থেকে আসে বরাদ্দ তা স্পষ্ট করতে নারাজ তারা। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের বক্তব্যও গরমিল। মেয়ের মাঝামাঝি অ্যাভেলেবল হবে। হাসপাতালগুলো যে টিকাগুলো পাচ্ছে তাদের নিজস্ব এমএসআর বাজেট আছে, ওটা থেকে আপনার প্যারাসিটামল কোথায় খান বা আপনার প্রেশার ওষুধ কোথায় খান কিনেন না, এমন রেবিস ভ্যাকসিন অ্যাভেলেবল ফার্মেসি। নাকি তো তো অতিরিক্ত দাম রাখছে ফার্মেসি। নেভার সরকারিভাবে সাপ্লাই আছে, নিজস্ব অর্থায়নে সিএমএসডি দিছে, না হয় সরকার দিছে, মানে আমার কাছে রোগীকে দেওয়ার মতো আছে জিনিস। জলাতঙ্কের লক্ষণ দেখা দিলে মৃত্যুহার খুবই উচ্চ, তাই টিকার ডোজ সম্পন্ন না করা মানেই জীবনের ঝুঁকি। তাই দ্রুত টিকার সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ভোরের সময়, সঙ্গে দেখছেন ভোরের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইউর ড্রিম। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য প্রায় 2,500 কোটি টাকা সহযোগিতা করেছে সরকার, এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন শেষে একথা বলেন মন্ত্রী। বলেন, সরকার, প্রশাসন, পরিবহন শ্রমিক ও মালিকদের সহযোগিতায় মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। বিগত সময়ে বন্ধ হওয়া কলকারখানা পুনরায় চালু করতে ঈদের পর কাজ শুরু করবে সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিকেএমইকে আমাদের তাদের কল্যাণ ফান্ড থেকে প্রায় 2,500 কোটি টাকা দেওয়া হয়েছে। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়, তাদের বোনাসটাও পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। ঈদ উপলক্ষে জমে উঠেছে সেমাইয়ের বাজার। রোজার ঈদের ঐতিহ্যবাহী এই খাবারের দাম না বাড়ায় ক্রেতাদের মধ্যে স্বস্তি, ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানিরাও। রমজানের ঈদ মানেই বাহারি সেমাইয়ের সমাহার। বাঙালি মুসলমানের ঐতিহ্যে মিশে আছে মুখরোচক এই খাবারটি। তবে ঊর্ধ্বমুখী বাজারে দাম নাগালের মধ্যে থাকায় সেমাইয়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড়। ঈদের উৎসবে বেচা কিনা মনে লোক যে ঢুকার মতো কোনো জায়গা থাকতো না। লাস্ট 400 গ্রাম রইল আপনার 180 টাকা, আর খোলাটা হইলো 1 কেজি 200 টাকা।
লালটা 220 টাকা, 180 টাকা। ঈদের ছুটিতে সেমাই যেন অন্যতম অনুষঙ্গ। ঐতিহ্যবাহী এই খাবারের পদের প্রতি মানুষের আগ্রহ চিরচেনা। মোটামুটি রিজনেবল, ভালো, আলহামদুলিল্লাহ। এবার ভালো সেমাই বিক্রি হওয়ায় বিক্রেতারাও খুশি। দাম দর আসলে যা বাড়ার আগেই বাড়ছে, এখন ঈদের বাকি তো 3-4 দিন আছে, এখন আর দাম বাড়ার সম্ভাবনা নাই। চিনি সেমাই পর্যাপ্ত পরিমাণ, কোনো দামও বেশি না, সংকটও না, সবে আছে। সব শ্রেণী পেশার মানুষের ঘরে ঘরে ঈদের দিনে মিষ্টিমুখ হয় সেমাই দিয়ে। তারই ধারাবাহিকতায় এখন শুধু ব্যস্ততাই নয়, বরং উৎসব মুখর হয়ে উঠেছে এক একটি সেমাইয়ের দোকান। রমজানের ঈদ মানেই বাঙালি মুসলমানের ঐতিহ্যে চিনি সেমাইয়ের সমাহার। বাহারি রঙের সেমাই এসেছে বাজারগুলো, ক্রেতারাও কিনছেন উৎসব মুখর পরিবেশে। তোফাজ্জল হুসাইন, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় জমজমাটে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান। ঈদের ছুটি শুরু হওয়ায় বাড়ি ফেরার আগে সেরে নেন কেনাকাটা। পোশাকের পালা চুকিয়ে কেনাকাটার তালিকায় যোগ হয় জুতা, গহনা ও প্রসাধনী। রাজধানী জুড়ে মার্কেটগুলোতে উৎসবের আমেজ। ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় জমজমাট ফুটপাত থেকে বিপণী বিতান। বেশিরভাগ ক্রেতাই পরিবারের সব সদস্যর কেনাকাটা শেষে এবার কিনছেন নিজের জন্য। পোশাকের সঙ্গে রং আর নকশা মিলিয়ে আনুষঙ্গিক পণ্যের খোঁজেও ভিড় জমিয়েছেন ক্রেতারা। পছন্দের পোশাকের পালা চুকিয়ে অনেকের কেনাকাটার তালিকায় এবার জুতা, গহনা আর প্রসাধনী। গ্রিন কালারের ড্রেস কিনেছি, তারপর একটা জুতা, তারপর জামা, তারপর প্যান্ট, জামা, স্যান্ডেল, ক্যাপ, গুলোই, ঘড়ি, তারপর হচ্ছে জামা, টপস, এগুলো কেনাকাটা করছি। জামা কাপড় অলমোস্ট ডান, তো এখন হচ্ছে জুয়েলারি বাকি ছিল, সেটা নিতে এসেছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আগে যারা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা, তারা স্বজনদের জন্য কিনছেন সাধ্যমতো বাহারি পণ্য। তবে শেষ সময় মিলছে না কাঙ্ক্ষিত পরিমাপ কিংবা পছন্দের রঙের পোশাক। ব্যস্ত থাকার কারণে আপনার আসতে একটু লেট হয়েছে, এখন আসছি, এখন কেনাকাটা করবো শেষ মুহূর্তে আর কি। ছুটি আমাদের গতকালকে থেকে হয়েছে, তার জন্য আজকে হচ্ছে বেবির জন্য কালেকশন দেখতে আসছি। ছুটির পরে অবসর পাইছি, তাই সবকিছু এসে কেনাকাটা করলাম, অনেকটাই ভালো লাগছে। বেবিদের জন্য জামা কিনলাম আর ওয়াইফের জন্য একটা 3 পিস নিলাম। কেনাকাটা শেষে বেশিরভাগ মানুষ এরই মধ্যে রাজধানী ছাড়লেও চাঁদরাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ক্রেতার উপচে পড়া ভিড় থাকবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। গতবারের তুলনায় এবার বিক্রি ভালো হবে বলেও দাবি তাদের। টি শার্ট আছে, বাচ্চাদের গেঞ্জি আছে, তারপরে প্যান্ট আছে, সব ধরনের বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। বেচা কিনা প্রায় আলহামদুলিল্লাহ অনেক ভালো। অন্যান্য বার লাস্টের দিকে কাস্টমারগুলো সবাই বাড়িতে চলে যায় বা দেশে, এবার প্রচুর কাস্টমারের মার্কেটে অনেক চাপ। ক্রেতাদের কথা মাথায় রেখে বিপণী বিতানগুলো খোলা থাকছে মধ্যরাত পর্যন্ত। শেষ দিকে এসে বেশিরভাগ পণ্যে ছাড় দিচ্ছেন বলেও জানান বিক্রেতারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ঈদে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল নামার অপেক্ষায় জেটস্কি চালক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফাররা। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত হোটেল, মোটেল ও রিসোর্ট। ঈদের টানা ছুটি, সবার প্রত্যাশা এবারও টানা ছুটিতে কক্সবাজারে সমাগম হবে লাখো পর্যটকের। তাই সব কানে যেন ব্যস্ততার শেষ নেই। পর্যটকদের আকর্ষণ করতে সৈকতে প্রস্তুত জেটস্কি, বিচ বাইক, ঘোড়া, কিটকট ও ফটোগ্রাফাররা। নতুন করে সাজিয়েছেন তাদের দোকান। পর্যটকের ভিড়ে জমে উঠবে ব্যবসা, এমনটাই আশা তাদের। ঈদকে সামনে রেখে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছি, আয়োজন করেছি। আমরা আশাবাদী 7 দিনের মধ্যে পর্যটকরা আসবেন। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। এরই মধ্যে হোটেলগুলো কক্ষ বুকিং হয়েছে 70%। 22 তারিখে আমরা একটা ডিজে প্রোগ্রাম রেখেছি। পর্যটকরা আসবেন, তারা নতুন সাজে কক্সবাজারকে দেখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো। আর পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে লাইফগার্ড কর্মী ও ট্যুরিস্ট পুলিশ। কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে, সেক্ষেত্রে আমরা সবাই সজাগ। ঈদের টানা ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশায় এখন দিন গুনছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদের আনন্দ নেই খুলনা অঞ্চলের পাট শ্রমিকদের। লোকসানের অজুহাতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক পাটকল। রফতানি স্থবিরতায় কমে গেছে কাজের সুযোগ, এতে কর্মহীন হয়ে পড়ছেন হাজারো শ্রমিক। তবে মিলগুলো আবারও চালুর উদ্যোগের আশ্বাস বিজেএমসির। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। যে খালিশপুর এলাকা এক সময় ঈদের 1 সপ্তাহ আগে থেকেই উৎসবের আমেজ বিরাজ করত, সেখানে এখন শুনশান নীরবতা।
2 মাস উৎপাদন বন্ধ থাকার পর গত 26 ফেব্রুয়ারি খুলনার দৌলতপুর জুট মিল আনুষ্ঠানিকভাবে লে অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। কাঁচা পাটের উচ্চমূল্য আর লোকসানের চাপ দেখিয়ে বন্ধ করা হয় 3 বছর ধরে ইজারায় চালানো রাষ্ট্রায়ত্ত কারখানাটি। এতে হঠাৎ কর্মহীন হয়ে পড়েন কয়েকশো শ্রমিক। কোনো ফয়সালাই পাই না, আমাদের বেতন কবে পাবো এও কইতে পারি না, আর আমি চাকরিটা থাকবে কিনা। পাটের দাম বৃদ্ধি দেখাইয়া তারা মিলটা বন্ধ করে এবং কিছুদিন পরে একটা ল্যাপের নোটিশ দেয়। জুট সম্পর্কে এনাদের কারণ কোনো ধারণা, কোনো অভিজ্ঞতা নাই, তাই আজকে আমাদের এই সাধারণ শ্রমিকের আমাদের আজকে এই দুর্গতি। এই জনপদে রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের মধ্যে বেসরকারিভাবে চালু 4টির, বাকি 3টিতেও উৎপাদন সীমিত। অন্যদিকে বেসরকারি মিলগুলোতে উৎপাদন নেমেছে 1/3। একই সঙ্গে বন্ধ পাট রফতানি। এতে ঈদের আগে কর্মহীন হয়ে শ্রমিকদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। এই ঈদের সময় আমাদের সরকার বোনাস দিত, বিল পাইতাম আমরা, আমাদের ছেলে সন্তান লেখাপড়া করত। ঈদ বলতে শ্রমিক এবং গরিবদের কাছে ঈদ বলতে কোনো শব্দ নাই। 71-তে 26টা জুট মিল বন্ধ করে দেয়, তখন থেকে আমরা এত অবহেলিত, এখন মৃত্যুপুরীতে আমরা পরিণত হয়েছি। শুধু দৌলতপুর জুট মিল, অনেক মিলেরই শ্রমিকদের বিভিন্ন আইন জটিলতার কারণে দেনা আছে, সেইগুলো যাতে দ্রুত দিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা বলছেন সরকার, মালিক ও শ্রমিক সহ সব পক্ষকে নিয়ে এখনই সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ না নিলে পুরো শিল্প ধ্বংসের মুখে পড়বে। পাটকে শিল্প ভাবতে হবে, একটা টেবিলে বসতে হবে, ফাইন্ড আউট করতে হবে কি প্রবলেম, তাহলে সকল সলিউশন হবে। আর এখন ফার্স্ট অফ অল রপ্তানিটা চালু করে দিতে হবে। যদিও বিজেএমসি বলছে বন্ধ থাকা পাটকলগুলো পর্যায়ক্রমে চালুর প্রক্রিয়া রয়েছে। মিল চালু হলেই সংকটও কেটে যাবে বলে আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তা। সবগুলো মিল চালু হয়ে যায়, সেখানে শ্রমিকের অবশ্যই কর্মসংস্থান হবে, শ্রমিক বা কর্মচারী কর্মকর্তা এগুলো তো লাগবেই, চুপিল তো একা চালানো যাবে না, সেহেতু কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমরা আশা করছি। খুলনা অঞ্চলে 9টি রাষ্ট্রায়ত্ত সহ মোট 20টির মতো পাটকল আর প্রায় সমান সংখ্যক কাঁচা পাট রফতানিকারক প্রতিষ্ঠান রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ব্যক্তি মালিকানাধীন গুদাম থেকে জব্দ হয়েছে সরকারি 750 বস্তা চাল। এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বলদিয়া ইউনিয়নের আলাদা 3টি গুদাম থেকে এসব সরকারি চালের বস্তা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত বস্তা ব্যক্তি মালিকানাধীন গুদামে দেখলে খবর দেওয়া হয় থানায়। পরে অবৈধভাবে মজুদ করে রাখা চালের বস্তা উদ্ধার করা হয়। অভিযানের সময় পালিয়ে যায় গুদাম মালিক সমের, রবিউল ও সোনাউল্লাহ। স্থানীয়দের অভিযোগ, জব্দ হওয়া চাল বিজেএফ কর্মসূচির জন্য বরাদ্দকৃত, যা অবৈধভাবে বিক্রি করে দিয়েছেন কয়েকজন জনপ্রতিনিধি। ধারণা করা হচ্ছে 3টি গুদামে মজুদ ছিল অন্তত 20 মেট্রিক টন চাল। চলতি মৌসুমে ফরিদপুরের লালমির বাম্পার ফলন হয়েছে। চাহিদা ও গুণগত মান ভালো হওয়ায় প্রায় 25 কোটি টাকা বিক্রির আশা কৃষি বিভাগের। তবে রমজানে না পাওয়ায় দাম কমে লোকসানের শঙ্কায় চাষিরা। ঋণ পরিশোধ নিয়েও কপালে চিন্তার ভাঁজ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মাঠের পর মাঠ জুড়ে লালমি চাষ দেখতে বাঙির মতো হলেও স্বাদ ও পুষ্টিতে অতুলনীয়। রমজান মাসকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপকভাবে চাষ করা হয় লালমি। চলতি বছর ফলন ভালো হলেও আবহাওয়াজনিত কারণে দেরি হয়েছে পরিপক্কতায়। এতে 20 রমজানের পর বাজারজাত শুরু হয় লালমি, যা লক্ষ্যমাত্রা পূরণ করবে না বলে জানান চাষিরা। রোজার 15তে কাটা লাগছে, প্রথম রোজা আমরা পাইনি, এই 15তে কাটা লাগছে, এখন বাজার নাই। কেউ পুঁজি উঠেন পারতেছে, কেউ দেখা যায় পারতেছে না। দেখা যায় এবার আপনার 1 বিঘা বইতে 25-30 হাজার টাকা এরকম নামতেছে। এরকম অনেক গৃহস্থ আছে এখন ভাঙ্গি কাটতেও পারে না ক্ষেত থেকে। 5 বিঘা লাগাইছি, 5 বিঘা মনে করবেন যদি ভালোভাবে পয়লা রোজা আমরা দেওয়ার পারতাম, তাইলে পরে আমাকে 10 লাখ হইতো। আর দেওয়ার পাই নাই, মনে করুন কিস্তি উঠিয়েছি, মাসির কাছ থেকে আনছি, এবার মাঠ সারা। ফলনও ভালো হয়েছে, ধরছেও ভালো, খেতও ভালো, কিন্তু পয়সা পেলাম না। বর্তমানে বাজারে 100 পিস লালমি বিক্রি হচ্ছে 3 থেকে 4 হাজার টাকায়, যা গত মৌসুমের চেয়ে অর্ধেক। এমন পরিস্থিতিতে চাষাবাদে নেয়া ঋণ পরিশোধ করা নিয়ে চিন্তিত চাষিরা। বিষাদের রূপ নিয়েছে ঈদ আনন্দ। কতদিন আদায় কতজন কত কষ্ট করে এই ক্ষেত করছে আশা করে, এবার এর মাঠার সবাই বিঘা প্রতি 40,000 টাকা করে খরচ, কিন্তু আমাকে এবছর বিঘা প্রতি 10,000 টাকা করে নামে নাই। আমাকে বল বর্ষায় এইগুলো, কিন্তু আমাকে এবছর একবারে লস। দাম কমে গেলেও এবছর প্রায় 25 কোটি টাকার লালমি বিক্রি হবে জানিয়ে কৃষি বিভাগ বলছে, বাজার ধরতে চাষ করতে হবে সঠিক সময়ে। আমরা আশা করছি যে এই লালমি চাষ এই এলাকা, বিশেষ করে সদরপুর বা তার আশেপাশের উপজেলাগুলোতে দিন দিন সম্প্রসারিত হচ্ছে এবং আগামী দিনে এই লালমি চাষের মাধ্যমে কৃষক আরও আর্থিকভাবে অত্যন্ত লাভবান হবে।
চলতি মৌসুমে জেলায় লালমি চাষ হয়েছে 475 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 12,350 মেট্রিক টন। সময় সংবাদ, ফরিদপুর। স্বামীকে নিয়ে প্রথমবার বাবার বাড়িতে ঈদ করতে যাওয়া হলো না গৃহবধূর। উত্তরায় প্রাইভেট কার থেকে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাণ গেল অটোরিকশায় থাকা নারীর। এদিকে ভাটারায় পাওনা টাকার বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 2.5 বছর আগে বিয়ে, এবারই প্রথম স্বামী লিমন হোসেনকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করতে যাওয়ার কথা মুক্তা আক্তারের। শেষ মুহূর্তের কিছু কেনাকাটার জন্য বৃহস্পতিবার সকালে বের হয়ে আর ফেরা হলো না বাড়িতে। মুক্তার স্বামী জানান, সকাল 9:30 নাগাদ তার স্ত্রীর মোবাইলে ফোন দিলে অটোরিকশা চালক তাকে জানান উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশনের কাছাকাছি এলাকায় প্রাইভেট কার থেকে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন মুক্তা আক্তার। এই হাত দিয়ে এভাবে ধরা ছিল ব্যাগটা, তো ছিনতাইকারী সহজে এদিক দিয়ে সরাসরি আপনার আমাকে যতটুকু বলছে যে এই সাদা টাইপের একটা প্রাইভেট কার ছিল, প্রাইভেট কার থেকে একজন হাত বের করে তার ব্যাগ সহকারে টান দিয়ে, মানে এই ব্যাগটা ধরা ছিল অবস্থায় যখন টান দিয়ে যখন বের হয়েছে আমার ওয়াইফ সহকারে ব্যাগটা তারা টান দিয়ে ছিনায় নিয়ে গেছে গা। সে ওই ঝুলটা সামলাইতে না ফেরে রাস্তাতে আপনার এইটুকু জায়গার মধ্যে, মানে এই বুকের মধ্যে এবং এইটুকু জায়গার দিয়ে আপনার ও হচ্ছে মেন রাস্তার মধ্যে পড়ছে। প্রথমে উত্তরা আধুনিক হাসপাতাল, পরে পঙ্গু হাসপাতাল হয়ে মুক্তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুপুরের দিকে ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেলে যাওয়ার পর যখন সে মেডিকেলে যায়, গেটের সামনে যাওয়ার পর ওখান থেকে আপনার পানি করে অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে যে পানি খাবে। বিকেলে ঘটনাস্থলে আসেন লিমন হোসেন। তুরাগ থানা পুলিশের সঙ্গে কথা বলে ঘটনা জানান তিনি। জায়গাটি তুরাগ নাকি পল্লবী থানার সে বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় আনুষ্ঠানিক বক্তব্য দেননি তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সন্ধ্যার পর ঘটনাস্থলে আসে পল্লবী থানা পুলিশের একাধিক টিম। ক্যামেরায় কথা না বললেও জানান অপরাধীদের ধরতে টিম হিসেবে কাজ করছেন তারা। এদিকে ভাটারার জোয়ার সাহারা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাকিব হাসান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার 2 সহকর্মীর বিরুদ্ধে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত রাকিব হাসান পেশায় নিরাপত্তা কর্মী ছিলেন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। নারী ঘটিত বিরোধের জেরে খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া 4 জন সহ 5 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ নিয়ে প্রেস ব্রিফিং করেন রমনা বিভাগের উপকমিশনার। তিনি জানান, কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন ওরফে সাগর রাকিব হত্যার নেতৃত্ব দেয়। ঘটনার 3 থেকে 4 দিন আগে খুলনা থেকে ঢাকায় আসে ভাড়াটে খুনিরা। বিভিন্ন হোটেলে বসে তারা হত্যার ছক কষেন। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া শিহাব, রাফিন, জয়, সাগর, ফকিরকে গ্রেফতারের পর এসব জানতে পারে পুলিশ। তারা বলছে, নিহত টিকটকার রাকিব সাফা নামে এক বিবাহিত নারীকে আবারও বিয়ে করেছিল। এছাড়া খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের স্ত্রী টিকটকার মুনের সঙ্গেও সম্পর্ক ছিল রাকিবের। 15 তারিখে ওই দিনে কিন্তু তাদের যে প্ল্যান অনুযায়ী 4 জন সরাসরি থাকে, আর বাদ বাকি যারা থাকে তারা হচ্ছে ব্যাকআপে থাকে। ব্যাকআপে থেকে এই কাজগুলো করে। যে 2 জন কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করেছিল, এটা হচ্ছে রাফিন আর শাহরেন নাজিম জয়। এই 2 জনকে আমরা খুলনার লবণচড়া এলাকা থেকে আমরা কিন্তু গ্রেপ্তার করি। তারা কিন্তু সবই রিক্রুট করা বা এদের হচ্ছে ভাড়ায় নিয়ে আসা, এবং সবারই বাড়ি খুলনা অঞ্চলে। ধারণা যে এই ঘটনাটা ঘটেছে একটা নারী ঘটিত বিষয়কে কেন্দ্র করে। দুর্ধর্ষ প্রতারক দম্পতি সাইফুল ইসলাম ও রাজিয়া সুলতানা। স্বামী নিজেকে পরিচয় দেন টিভি চ্যানেলের মালিক হিসেবে, স্ত্রী রাজিয়া বনে যান ম্যাজিস্ট্রেট। ভাড়া কিংবা টেস্ট ড্রাইভের নামে শোরুমের গাড়ি নিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে বিক্রি করেন অভিযুক্ত দম্পতি। এভাবে গত 3 বছরে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মামলায় সাইফুলকে গ্রেফতার করেছে সিআইডি। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। 2023 অক্টোবরে রাজধানীর ইসিবি চত্বরে গাড়ির শোরুমে আসেন এক ব্যক্তি। গাড়িতে গণমাধ্যমের স্টিকার, নিজেকে E10 টেলিভিশনের মালিক পরিচয় দিয়ে প্রস্তাব দেন গাড়ি বিক্রির।
এবার স্ত্রীকে পরিচয় করিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পুলিশের বডিগার্ড নিয়েও আসেন শোরুমে। কাগজপত্র দেখিয়ে চুক্তির পর সই সিল দিয়ে টাকা নিয়ে চলে যান তারা। 7,50,000 টাকা চেকের মাধ্যমে দিয়েছি, আর হলো যে বাকি টাকা ওদেরকে ক্যাশে দিয়ে দিয়েছিলাম, ওই দিনই দিয়ে দিয়েছিলাম। কিন্তু বিপত্তি বাধে 3 মাস পর। ওই দম্পতির কাছ থেকে কেনা গাড়িটি দেখে নিজের দাবি করেন চট্টগ্রামের এক ব্যক্তি। জানান গাড়িটি ভাড়া নিয়ে শোরুমে বিক্রি করে দিয়েছেন প্রতারক দম্পতি। বলতেছে ভাই আমার কাছে গাড়িটা ভাড়া করে নিয়ে আসছে, ওরা ভাড়া করে আইনা বিক্রি করে দিছে আপনার কাছে, এটা বললো। ক্যান্টনমেন্ট থানায় মামলা হলে আত্মগোপনে চলে যান স্বামী স্ত্রী। গ্রেফতার এড়াতে বাসায় সিসি ক্যামেরা লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণ করেন তারা, তবে শেষ রক্ষা হয়নি। 2 বছর পর সম্প্রতি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হন প্রতারক সাইফুল ইসলাম। আদালত থেকে আগে জামিন নেয় ধরা যায়নি রাজিয়া সুলতানাকে। সোর্স বা ইনফরমেশন থাকতো যে সে আশেপাশে, কিন্তু রেড দিলে দেখা গেলো যে সেই জায়গায় নাই, কারণ সে আগে থেকে টের পাইতো যে পুলিশ আসছে, তো সেই জন্য সে সরে যেত। সিআইডি বলছে 2018 সাল থেকে প্রতারণায় জড়িত সাইফুল রাজিয়া চাকরি দেওয়ার নামে নিজ জেলা লক্ষ্মীপুর থেকে 2.5 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে আসেন ঢাকায়। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকা থেকে স্বর্ণ কিনে টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয় এবং স্ত্রীর সাথে একজন সাধারণ পুলিশ গানম্যান হিসেবে দেখায়। মূল প্রতারক সে নিজেকে পরিচয় দেয় কোনো একটা কোম্পানির এমডি। ঢাকায় এসে প্রতারণার ধরন পাল্টান স্বামী স্ত্রী। টার্গেট করেন রেন্ট এ কার ও গাড়ির শোরুমে। ভাড়া বা টেস্ট ড্রাইভিং এর নামে গাড়ি নিয়ে বিক্রি করে দেন তারা। এভাবে গত 3 বছর হাতিয়েছেন কোটি কোটি টাকা। মালিকানা হস্তান্তরে যে ফেক ডকুমেন্ট তৈরি করে ওদের ক্রেতাকে বোঝানোর চেষ্টা করে যে এই গাড়িটা আসলে জেনুইনলি এই মালিক হচ্ছেন ইনি, কিন্তু আসলে এই ডকুমেন্ট ফেক। এ পর্যন্ত এই দম্পতির নামে 6টি মামলার তথ্য পেয়েছে সিআইডি। 3টা জিআর মামলা, 3টা সিআর মামলা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারী সহ 5 জন আহত হয়েছেন। পুলিশ জানায় সদর উপজেলার চরচারনা গ্রামের আলী জমাদ্দারের সাথে একই এলাকার হাবি জমাদ্দারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার রাতে হাবি লোকজন নিয়ে আলীর পরিবারের ওপর হামলা চালায়। বাধা দেয় মালয়েশিয়া প্রবাসী মিরাজুল জমাদ্দারের 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মিম আক্তার সহ 5 জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় বসত ঘরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানোর পরদিন মৃত্যু হয় নবাগত শিশুর। এ ঘটনায় বুধবার রাতে হাবি জমাদ্দার সহ 11 জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 জনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সকালে বটিয়াঘাটার কৃষ্ণনগর শাহজালাল নগরের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন স্বামী স্ত্রী, তাদের ছেলে ও পুত্রবধূ। 2 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের ধারণা পুত্রবধূর সাবেক স্বামী গুলির ঘটনায় জড়িত থাকতে পারে। নড়াইল সদর উপজেলায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেট কার। এতে আহত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য সহ একই পরিবারের 3 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় সীমাখালী এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে গ্রামের বাড়ি যশোরে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ABM আমিনুল ইসলাম। সীমাখালী এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা কালনাগামী একটি বাস তাদের বহনকারী প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে প্রাইভেট কার ও বাস। গুরুতর আহত হয় প্রাইভেট কারে থাকা 3 জন। তাদের উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাস চালক। স্কুল মাঠে ইফতার আয়োজনে নিজেদের কৈশোরের স্মৃতি ছুঁয়ে দেখলেন সিরাজগঞ্জ BL সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। সময়ের ব্যবধানে দূরে সরে গেলেও এই মিলন মেলায় যেন আবার ফিরে এলো সেই পুরনো দিনগুলো। স্কুল প্রাঙ্গণে BL স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে একসঙ্গে জড়ো হন নবীন প্রবীণ কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী। পুরনো ক্লাসরুম, খেলার মাঠ আর পরিচিত সেই আঙিনা সবকিছু যেন আবার জীবন্ত হয়ে ওঠে প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে। বন্ধুদের সঙ্গে গল্প, হাসি আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। রাজশাহীতে ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বন্ধু মহল ট্রাস্ট নামে একটি সংগঠন। সকালে মোহনপুর কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় 140টি পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে অসহায় পরিবার। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে জানান আয়োজকরা। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পর। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। জাতিসংঘ মহাসচিবের উপস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা দিয়েছিলেন 2026 সালের ঈদ নিজ দেশে করবেন রোহিঙ্গারা। সময় গড়িয়েছে, ঈদ এখন দুয়ারে। বাস্তবতা বলছে 1 বছরে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি মিয়ানমারে। উল্টো নতুন করে আশ্রয় নিয়েছেন 1,44,456 জন। প্রত্যাবাসনে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। রোহিঙ্গাদের আশা নতুন সরকারের উদ্যোগে হয়তো খুলবে প্রত্যাবাসনের পথ। নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে ফিরবেন নিজ ভূমিতে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ইফতার সামনে রেখে লাখো রোহিঙ্গার উপস্থিতি, পাশে জাতিসংঘের মহাসচিব। 2025 সালে 14 মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সেই সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছিলেন বড় প্রতিশ্রুতি। 2026 সালে ঈদ হবে নিজ দেশ মিয়ানমারে। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই এই ঘোষণায় আশায় বুক বেঁধেছিলেন কক্সবাজারের 33টি ক্যাম্পে থাকা 12 লাখের বেশি রোহিঙ্গা। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, নেই প্রত্যাবাসনের কোনো দৃশ্যমান অগ্রগতি। উল্টো 15 মাসে নতুন করে 1,44,456 জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। মোহাম্মদ সামনে 2026 রমজানের মাঝে নিজের রতনের মাঝে ইচ্ছাই ঘুরে পাইছেন বলে হল আর আছে রিফিউজির ক্যাম্পের মাঝে বাংলাদেশের মাঝে রোগী মহাসচিব জেনিভা যে বৈঠকে ডক্টর ইউনুস আমেরিকা যে বৈঠকে রোহিঙ্গা ক্যামত তাগিয়ে ওয়াদা দিল না বইয়ার উড়াত তাগিয়ে গই। বাংলাদেশ সরকার একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা আলোর মুখ দেখেনি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও আশার আলো দেখছেন আশ্রিতরা। 91-92 মাস দিন লাগি আছে বিএনপি সরকার ফসা দিয়ে হারারে এবার তো আছে বিএনপি সরকার সারা বেশি খুশি হই হারে আছে হকলে এর যাবে নিয়ে আশা করি। সচেতন মহল বলছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের জন্য এটি ছিল বড় সুযোগ, কিন্তু সেই উদ্যোগ ছিল প্রত্যাশার তুলনায় অনেকটাই নিষ্ক্রিয়। বর্তমান সরকার নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তাদের কোনো নিজস্ব পলিসি থাকলে হয়তো এটা রেজাল্ট আসতে পারে। এদিকে ক্যাম্পগুলোতে বাড়ছে সংকট। জ্বালানি ঘাটতির পাশাপাশি আন্তর্জাতিক তহবিল কমে যাওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকটও, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলছে। আমরা আমাদের সীমান্তেও রোহিঙ্গাদের জড়ো হওয়ার সংবাদ পাচ্ছি, তো এটা আমাদের জন্য খুব একটি ভালো সংবাদ নয় আর কি। আর সরকারের অবস্থান যেটি হচ্ছে প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমারের সাথে সরকার যোগাযোগ রাখছে। ঈদ আসে ঈদ যায়, কিন্তু বদলায় না রোহিঙ্গাদের ভাগ্য। প্রতিশ্রুতির পরও যখন সৈন্য প্রত্যাবাসন, তখন প্রশ্ন একটাই, আর কত অপেক্ষা? সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদ মানেই আনন্দ, নারীর টানে বাড়ি ফেরা আর প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। কিন্তু সমাজের এমন একটি অংশ আছে যাদের কাছে এই আনন্দ অনেকটাই ভিন্ন। গাইবান্ধায় তৃতীয় লিঙ্গের 1/2 মানুষ নিজেরাই মাতেন ঈদ আনন্দে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সোহেল রানার ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। আর একদিন পরেই ঈদ। শেষ মুহূর্তে অধিকাংশ মানুষের ঘরে ফেরার তাড়া থাকলেও গাইবান্ধার এই বাড়িটিতে নেই কোনো তোড়জোড়। শহরের ডেভিড কোম্পানি পাড়ার বাড়িটি 1/2 তৃতীয় লিঙ্গের মানুষের বসবাস। কেউ হারিয়েছেন আপনজনের সান্নিধ্য, কেউ বা সমাজের অবহেলায় নিজেই দূরে সরে এসেছেন। ইচ্ছা থাকলেও ঈদে যেতে পারেন না বাড়িতে। এখানকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তৃতীয় লিঙ্গের গুরুমা মৌ আক্তার। বাড়িটি তার নামেই করা। ঈদ এখন বাবা মার সঙ্গে তো করতে পারবো না, এখানে আমরা করব, সবাই মিলে এখানে সবার সঙ্গে ঈদ করব। সবাইকে নিয়ে গুরুমা ভালো মন্দ রান্না করে, যেমন একটা পরিবারের সাথে থাকলে যে আনন্দটা হয়, এখানেও সেই আনন্দটাই আমরা করি। আমার মন চাই পরিবারের কাছে যেতে, কিন্তু আমি যেতে পারি না, আমার সমাজ মেনে নেয় না। আনন্দ সব যায়, আমাদের কেউ খোঁজ খবর নেয় না, সবাই আমাদের অবহেলিত বঞ্চিতই মনে করে। ঈদ করে বলতে কি মানে আমাদের মনে একটাই কষ্ট, যে আমরা পরিবারের সঙ্গে সবাই যেতে পারতো, বাবা মা ভাই বোন তাদের সঙ্গে যোগাযোগ রাখতো, তাদের সঙ্গে ঈদ করতো, তাহলে মনটা ভালো লাগতো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর ইবাদত করি, তার পাশাপাশি আমরা পেটের ধান্দার জন্য লোকের কাছে চায়া বেড়াই। প্রায় 40 বছর আগে পরিবার বিচ্ছিন্ন এসব জনগোষ্ঠীকে নিয়ে বসবাস শুরু করেন তৃতীয় লিঙ্গের মৌ আক্তার। এখন তার পরিবারের সদস্য প্রায় 60 জন।
ঈদের আনন্দ সবার জন্য সমান হবার কথা থাকলেও বাস্তবতা তা নিশ্চিত করতে পারেনি পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষগুলো। তবুও সব বাধা পেরিয়ে ভালো থাকার চেষ্টা করছেন। তাদের প্রত্যাশা একদিন সমাজ এবং পরিবার তাদের মেনে নেবে, তাদেরও ঈদ হবে বাকি সবার মতো। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। মাদারীপুরের সক্রিয় ডেভিলস ব্রেথ চক্র টার্গেট করেন নারীদের, মুহূর্তেই লুট করে স্বর্ণালংকার, নগদ টাকা, সবকিছু। গত এক মাসে 10টির বেশি ঘটনা ঘটলেও গ্রেফতার হয়নি কেউ। এতে বাড়ছে আতঙ্ক। পুলিশের দাবি শিগগিরই ধরা পড়বে অপরাধীরা। সঞ্জয় কর্মকার অভিজিত রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। মাদারীপুরের চর্মগুড়িয়া এলাকার বাসিন্দা সাবিয়া বেগম গত 4 মার্চ দুপুরে বাজারে যাওয়ার পথে এক তরুণ তার নাকের কাছে চেতনানাশক পাউডার দিয়ে ইচ্ছাশক্তি লোপ করে। পরে তাকে নিয়ে যায় একটি বিদ্যালয়ের মাঠে। গৃহবধূর শরীরে থাকা স্বর্ণের কানের দুল, আংটি ও নগদ টাকা নিয়ে মুহূর্তেই লাপাত্তা চক্রের সদস্যরা। কানের দুল আমি খুলিয়া দিছি, চেন নিছে, হাতে আংটি নিছে 2টা, কানের দুল নিয়ে গেছে, টাকা নিছে, মোবাইল নিয়ে গেছে। একটা চক্র, এগুলা না মাথা হাত দিলেই মানুষ বেহুশ হয়ে যায়, তাহলে নিজের যে জিনিসপত্র টাকা সব নিজে ইচ্ছা করে খুলিয়ে দেয়। একইভাবে শয়তানের নিঃশ্বাস ব্যবহারের এই কৌশল খাটিয়ে মধ্যখাদ্দি এলাকার নূরনাহার বেগমকে বশ করে দুষ্কৃতিকারীরা। নির্জন এলাকায় নিয়ে তার কাছ থেকেও সবকিছু নিয়ে সটকে পড়ে গ্যাংয়ের সদস্যরা। আংটি তারাই খুলছে আর কানের ডলা আমি খুলিয়া দিছি, কানের তোমার মুখোশ পরা, তারপর খুলিয়া দিছে। পর কয় কি পারছে ভিতর থন থুইয়া কয় কি এই লোকের দ্বার দেন, দেওয়ার পর কয় কি এই লোকের দ্বার আপনি জিনিস যান। তারপর এই লোকের সাথে আসছি, তারাও দেখি না, পিছের দুজন আমি দেখি না। শহরের পুরানবাজার ও রাজৈরের টেকেরহাট বন্দরে এই চক্রটির ফাঁদে পড়েছেন অনেকেই। ব্যাংকে আসা গ্রাহক কিংবা নারীদের টার্গেট করে সক্রিয় শয়তানের নিঃশ্বাস চক্রটি। গত এক মাসে এমন ঘটনার শিকার অন্তত 10 জন। এই চক্রের কয়েকজন সদস্য শনাক্ত হলেও গ্রেপ্তার হয়নি কেউ। এতে জনমনে বাড়ছে আতঙ্ক। এমনও হইতে পারে 2 দিন পর বাসা বাড়িতে যে মহিলারা থাকে তাদের উপরও এই এফেক্টটা পড়তে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা জানি এটা পদক্ষেপ নেয়। এমন পরিস্থিতিতে একা চলাচল করতে সতর্কতা অবলম্বনের কথা বলছে জেলা প্রশাসন। আর পুলিশের দাবি, চক্রটিকে ধরতে একাধিক স্থানে কার্যক্রম চালাচ্ছে তারা। দূরত্ব বজায় রাখা, ভিড় যেখান দিয়ে মানুষ চলে, সেগুলোর ক্ষেত্রে আসলে সবাইকে তো সচেতন করাটা কঠিন। আমাদেরকে চেষ্টা করতে হবে যে ঘটনাটা কোন এলাকায় ঘটছে, কারা ঘটছে, সেখানে একটু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে। বিভিন্ন জায়গায় মনিটরিং করছি। যাত্রাপথে যে বাসগুলো আছে, সেই পরিবহনগুলোতে আমাদের সিভিলের লোকজন আছে, আশেপাশে লোকজন থাকে, তো আমরা মনিটর করছি। আমরা চেষ্টা করছি যে এই চক্রগুলো যাতে অ্যাক্টিভ না হতে পারে, তাদেরকে ধরার জন্য। 18 থেকে 22 বছর বয়সী একদল তরুণ অপরাধ চক্রটির সঙ্গে জড়িত বলছে পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। রাজবাড়ীতে দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন 2 শতাধিক লঞ্চ যাত্রী। তেলের জাহাজের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন 10 জন। বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ঘাট থেকে দৌলদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি রেজওয়ান লঞ্চ। মাঝ নদীতে তেলবাহী একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এতে 10 জন আহত হওয়ার পাশাপাশি নদীতে পড়ে যান 2 যাত্রী। পরে তারা সাঁতরে লঞ্চে ওঠেন। লঞ্চ মাস্টারের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে অভিযোগ যাত্রীদের। গাইবান্ধায় ঢাকা রংপুর মহাসড়ক থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত নারীর মরদেহ। স্থানীয়রা জানান, সকালে পলাশবাড়ির ব্রাক মোড় এলাকার মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখলে জানানো হয় থানায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতে মহাসড়কে যানবাহনের চাপায় নিহত হন ওই নারী। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে জেনারেল হাসপাতাল মর্গে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ফরিদপুরে নিখোঁজের একদিন পর ক্ষেত থেকে উদ্ধার হয়েছে সেলুন মালিকের মরদেহ। দুপুরে মধুখালীর একটি ধান ক্ষেত থেকে 2 জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, বুধবার রাতে বৃষ্টি শুরু হলে শ্যালো মেশিন বন্ধ করতে খেতে যান সুজন ও তার বাবা কৃষ্ণপদ সরকার। কৃষ্ণপদ বাড়িতে ফিরলেও নিখোঁজ ছিলেন সুজন। সকালে ধান খেতে মরদেহ পড়ে থাকতে দেখলে পরিবারের সদস্যদের জানায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ফরিদপুরের মেডিকেলের মর্গে। পরিবার জানায়, প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে সুজনের বিরোধ চলছিল। অভিযোগ, এর জেরে হত্যা করা হতে পারে সুজনকে। দেখছেন ভোরের সময়।
দেখছেন ভোরের সময়। দুস্থ দেশে ব্যয় শুধু সরকারের উপর নির্ভর না করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বৃহস্পতিবার সকালে রাঙামাটি শিশু একাডেমিতে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাঙামাটি স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ আয়োজিত বিতরণ কার্যক্রমে শতাধিক শিশু ও তাদের পরিবারের হাতে চাল, তেল, সেমাই, চিনি সহ 12 ধরনের ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। পরে মন্ত্রী মেহেদি উৎসবের উদ্বোধন করেন। আমরা দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে আছি। শুধু সরকারের উপর নির্ভরশীল না থেকে আমাদের অনেক বিত্তবান আছেন যারা দিতে পারেন। এই সুবিধা বঞ্চিত সন্তানদের কিন্তু চিন্তা করতে হবে। আমি এই জন্য ইয়ুথকে অত্যন্ত অভিনন্দন জানাই। এরা বয়সের তরুণ হলে কিন্তু প্রজ্ঞা মেধায় অত্যন্ত বিজ্ঞবান। পরের সময় আরো থাকছে, ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন হামলায় নিহত 3 জন, বিমান স্থাপনায় পাল্টা আঘাত কিয়েভের, ইইউর 90 বিলিয়নের ঋণ আটকে দেওয়ায় নতুন কূটনৈতিক জটিলতা। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। মুক্তারপুর পঞ্চবটি নির্মাণাধীন সড়কে যানজটের চরম দুর্ভোগে মানুষ। গত বছরের ডিসেম্বরে দ্বিতল সড়ক চালুর কথা থাকলেও তা এখন ঠেকেছে চলতি বছরের মে মাসে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 87.25%। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের অতি গুরুত্বপূর্ণ সড়ক নেটওয়ার্কে এখন স্থবিরতা। 10 কিলোমিটার দীর্ঘ মুক্তারপুর পঞ্চবটি সড়ক আধুনিকায়নে 2022 সাল থেকে কাজ শুরু হয়। 4 বছর পেরিয়ে গেলেও তার শেষ হয় না। এই সময়ে পঞ্চবটি থেকে পোস্তগোলা পর্যন্ত সড়ক আধুনিকায়ন না হওয়ার কারণেও সংকট বেড়েছে। কাজের এই দীর্ঘসূত্রিতার কারণে বিড়ম্বনা বাড়ছে ঈদযাত্রায়। তাই পথটি ব্যবহারকারীদের ক্ষোভ। যদি সুন্দরভাবে কাজ করতো বা রাস্তা পরিচালনা করতো, তো এই জায়গাটা জাম থাকতো, মানুষের এত দুর্ভোগ হতো না। যাত্রীরা হাঁটতে পারে না, প্রচন্ড ধুলাবালি, রাস্তায় জামজট থাকতেছে। যেখানে 15 মিনিটের কথা সেখানে 3 ঘন্টা যেতে পারতেছি না আমরা। প্রতিদিন প্রায় 26,000 যান চলাচল করা এই সড়ক আধুনিকায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের অর্থনীতিতে বড় অবদান রাখবে, আর যানবাহনের গতি বাড়বে 5 গুণ। তবে দ্বিতল সড়কে গুনতে হবে টোল, নিচতলা থাকবে আগের মতোই টোল ফ্রি। বিশ্বমানের সড়কটির দুই পাশে ড্রেন, বিদ্যুৎ, গ্যাস সহ ইউটিলিটি সুবিধা রেখে আরসিসি সড়ক তৈরি করা হয়েছে। তবে উপরিভাগে থাকবে পিচ ঢালাইয়ের লেয়ার। প্রকৌশলীরা বলছেন গুণগত মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। 270টা ডেস্ক ল্যাবের ভিতরে আর মাত্র 27টা ডেস্ক ল্যাব বাকি আছে, আর ব্যারিয়ারের কাজ বাকি আছে আমাদের প্রায় 10.5 কিলোমিটারের মতো। আমরা কোয়ালিটি কন্ট্রোল করে কাজগুলো এগিয়ে যাচ্ছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন শীতলক্ষা 3 সেতু থেকে মদনপুর সড়ক 2 মাস বন্ধ থাকায় সিমেন্ট ও অন্যান্য ভারী শিল্পের ট্রাক লরির কারণে প্রকল্পের গার্ডার স্থাপন বন্ধ রাখতে হয়। এছাড়া জমি অধিগ্রহণ জটিলতা ও ভূগর্ভস্থ সার্ভিস লাইনের কারণে সড়কটি নির্মাণে বিলম্ব হচ্ছে। গার্ডার ইরেকশনটা ডিলে হওয়ার কারণে আমরা প্রজেক্টটা যথাসময়ে আমরা সম্পন্ন করতে পারি নাই। গার্ডার ইরেকশন ডিলে হওয়ার পিছনে যে যুক্তিটা সেটা হইতেছে যে আমাদের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড ডিমোলিশন ওয়ার্কটা অত্যন্ত ডিলে হয়ে গেছে। 2242 কোটি 77 লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। গেল ডিসেম্বরে এই দ্বিতল সড়ক খুলে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কাজের অগ্রগতি 90%, যার কারণে যানজট লেগেই আছে। সার্বিক এই প্রকল্পের অগ্রগতি 87.25%। নারায়ণগঞ্জের চরসৈয়দপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আবারও ঈদ যাত্রার খবর। ঈদ উদযাপনে নগর ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে উপচে পড়া ভিড়। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ, সদরঘাট লঞ্চ টার্মিনালে এম এ আজিম, মুন্সিগঞ্জে নাসির উদ্দিন উজ্জ্বল এবং মানিকগঞ্জে ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি মেঘের কাছে।
শেষ মুহূর্তেও কিন্তু ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। ভোর থেকেই কিন্তু আমরা কমলাপুর রেল স্টেশনে যেটি দেখেছি সেখানে মানুষের উপস্থিতি আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। তবে ঠিক গত 2 দিনের তুলনায় আজ প্ল্যাটফর্মগুলোতে উপচে পড়া ভিড় আমরা যেটাকে বলি সেটা কিন্তু আজ একদমই লক্ষ্য করা যাচ্ছে না। কিছুক্ষণ আগে সোনার বাংলা একটি রেল যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং সেটি সময় ছিল ঠিক সময়সূচি ছিল ঠিক 7টায় এবং সেটি 7টায় কিন্তু ছেড়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি আরও একটি ট্রেন অপেক্ষমান অবস্থায় আছেন প্ল্যাটফর্মে এবং সেটি কিছুক্ষণ পর উত্তরবঙ্গের দিকে ছুটে চলবে এবং সেই সঙ্গে যেমনটা বলছিলাম যে অন্যান্য গত 2 দিনের তুলনায় যে গত 2 যে রেল স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো ছিল সেই রেল স্টেশনের প্ল্যাটফর্মে যেরকম আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করতে পেরেছি সেটি কিন্তু আজ একদম নেই বললেই চলে। অর্থাৎ মানুষের উপস্থিতি আছে, তবে যেরকম গাদাগাদি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম প্ল্যাটফর্মগুলোতে সেটি কিন্তু আজ নেই বললেই চলে। তবে এছাড়া প্ল্যাটফর্মগুলোতে সহায়তা কেন্দ্র থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে আমরা দেখেছি অনেকটা তৎপর অবস্থানে রয়েছে এবং গত যে 2 দিন আমরা যেমনটা বারবার বলছিলাম যে ঈদযাত্রা একদম শেষ মুহূর্তেই কিন্তু কমলাপুর যে রেল স্টেশন ছিল সেটি কিন্তু অনেকটা জনসমুদ্র ছিল এবং উত্তরবঙ্গে ছেড়ে যাওয়া প্রতিটি রেল লাইন কিন্তু ছাদভর্তি যাত্রী এবং উপচে পড়া ভিড় যেমনটা ছিল সেটির একদম প্রতিচ্ছবি আজকে নেই বললেই চলে। তবে শেষ মুহূর্তেও নারীর টানে যে বাড়ি ছুটে চলা সেটি কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে আত্মীয় স্বজন প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে একদম শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন যে বাড়িতে পৌঁছানোর জন্য সেটি কিন্তু প্রতিচ্ছবি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে অনেকে কিন্তু এখনও ট্রেনের অপেক্ষায় আছেন এবং সেই সঙ্গে প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্যই মূলত এই অপেক্ষার ভিড় কিংবা যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্ল্যাটফর্ম বলছিলাম যে গত 2 দিন আমরা যেমনটা ভিড় দেখেছিলাম সেই ভিড় কিন্তু আজ একদমই নেই বললেই চলে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আজ সাধারণ মানুষের উপস্থিতি রয়েছে, তবে একদম উপচে পড়া ভিড় যেটাকে বলে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। তো এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। আমরা একটু আপনাদেরকে এখন নিয়ে যেতে চাই সদরঘাটে, সেখানে খবরাখবর জানাতে আমার আরেক সহকর্মী আছেন আজিম, আমরা তার কাছ থেকে বিস্তারিত একটু জানার চেষ্টা করব। আজিম। ঈদ স্বজনদের কাছে না ফিরতে পারলে যেন ঈদের যে আনন্দ সেটি যেন পূর্ণতা পায় না, সেই চিত্রই কিন্তু আমরা দেখছি যে সদরঘাটে এই মুহূর্তে রয়েছে। সদরঘাটের ঠিক পল্টনগুলোতে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই, এখানে এখনো বলা চলে যে স্বজনদের কাছে ফিরতে যাওয়া যে নদীপথে যারা যাবেন তাদের যে ভিড় সেটি কিন্তু পুরো পল্টন জুড়ে দেখা যাচ্ছে, কারণ এখনো অনেকেই লঞ্চে উঠছেন এবং তাদের যে গন্তব্য সে গন্তব্যে তারা ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা যে পল্টনটিতে রয়েছি এখানে মূলত ভোলা, হাতিয়া সহ বিভিন্ন জায়গায় লঞ্চ ছেড়ে যায় এবং ভোরের আলো ফোটার সাথে সাথেই কিন্তু এই পল্টনে হাজারো মানুষ এসে ভিড় করেছেন এবং আজকের চিত্রটা যদি একটু বলতে চাই সেক্ষেত্রে লঞ্চ থেকে কিন্তু মাইকিং করে বলা হচ্ছে লঞ্চ ভোরে গেলেই আসলে লঞ্চটি ছেড়ে দেওয়া হবে এবং সেই কারণেই কিন্তু যে যেখানে পারছেন উঠছেন এবং উঠে বসছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে ঠিক কর্মব্যস্ততায় অনেকটা আগে যেতে পারেননি এবং সেক্ষেত্রে ঠিক ঈদের আগের দিন বলা চলে যে আজকে তারা তাদের স্বজনদের কাছে ফেরার জন্য তারা আসলে এই ঘাটটিতে এসেছেন এবং এখানে এসে তারা যে লঞ্চগুলো পাচ্ছেন সেটি নিয়ে কিন্তু তারা সন্তোষ প্রকাশ করেছেন, কারণ তারা ভাবতেছিলেন যে আজকে আসলে সকাল থেকে লঞ্চ পাওয়া যাবে কিনা। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে কিন্তু লঞ্চ চলাচলের যে নিয়ম সেটি কিন্তু বলা চলে অনেক রুটেই কিন্তু সন্ধ্যার পর বা বিকেলে লঞ্চগুলো চলাচল করে। সেক্ষেত্রে দেখা যায় যে আজকে ঈদের ঠিক আগ মুহূর্তে এসে যেহেতু সকাল থেকেই লঞ্চ চলাচল করছে বিভিন্ন রুটে, সেক্ষেত্রে কিন্তু তারা খুবই খুশি এবং নদীপথে তাদের যে স্বাচ্ছন্দ্যময় যাত্রা সেটি তারা করতে পারছেন। ঈদ যাত্রার আরো খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে নাসির উদ্দিন উজ্জ্বল। রাত পোহালে ঈদ, তাই শেষ মুহূর্তে বাড়ির পানে যাচ্ছেন মানুষ। দক্ষিণের দুয়ার
দিয়ে পদ্মা সেতু অতিক্রম করে কিন্তু আমরা দেখছি ভোর থেকেই অনেকে মোটর বাইকে এবং বিভিন্ন যানবাহনে বাড়ি পানে যাচ্ছেন এবং তাদের নানা রকম কর্মব্যস্ততা থাকবার কারণে এরই মধ্যে যেতে না পারবার কারণে কিন্তু যাওয়া এবং অনেকের পরিকল্পনা অনুযায়ী কিন্তু ঈদের আগের দিন যাচ্ছেন এবং এখানে যে এই সিয়াম সাধনার 30 দিন পূর্ণ হয়েছে এটি যেমন তাদের আনন্দের, একই সঙ্গে যে এই ঈদটি যে তারা একটু সময় নিয়ে করতে পারছেন এবং এই জন্য কিন্তু অনেকে আনন্দিত উদ্বেলিত। এবং এখানে যে পদ্মা সেতু কর্তৃপক্ষ তারা বলছেন যে গেল 24 ঘন্টায় কিন্তু এখানে 39,000-এরও বেশি যান পারাপার হয়েছে, যেখান থেকে 4,48,00,000 টাকার তাদের রাজস্ব আয় হয়েছে এবং গেল 3 দিনে কিন্তু প্রায় 14 কোটি টাকার কাছাকাছি তাদের টোল আদায়ের পরিমাণ। এবং এই যে ঈদ একদিন যে টার্গেট ছিল শুক্রবার, সেটি শনিবার হওয়ার কারণে কিন্তু চাপটা অনেকটা সামাল দেওয়া গেছে। একই সঙ্গে এখানকার যে পদ্মা সেতুর যে বুথ বাড়িয়ে দেওয়া, একই সঙ্গে চ্যালেঞ্জ যেখানে ছিল সেখানে বাস বে তৈরি করা, এমন নানা রকম পরিকল্পনার কারণে কিন্তু এখানে এবার অনেকটাই স্বস্তি ছিল। এবং এই পদ্মা সেতু টোল প্লাজা ঘিরে যে লম্বা লাইন থাকে সেই লাইনটি কিন্তু হয়নি এবং পদ্মা সেতু দিয়ে যে এই সড়ক পথে এই যানবাহন চলছে, উৎসব মুখর যাত্রীরা যাচ্ছেন ঈদ যাত্রায়, একই সঙ্গে কিন্তু পদ্মা সেতু দিয়ে ট্রেন যাত্রাও কিন্তু অনেক আনন্দের এবং পদ্মা সেতু দিয়ে ট্রেন নিয়মিত যাতায়াত করছে, সেখানে কিন্তু অনেক যাত্রী যাচ্ছেন। সব কিছু মিলিয়ে পদ্মা সেতু ঘিরে এবারে ঈদ যাত্রা কিন্তু অনেকটা আকর্ষণীয় ছিল, উৎসব মুখর ছিল। তো এই ছিল মুন্সিগঞ্জের ঈদ যাত্রার সবশেষ। দক্ষিণাঞ্চলে যাওয়ার আরেকটি পথ রয়েছে পাটুরিয়া, সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী, তিনি জানাবেন সেই পথের কথা। উজ্জ্বল, তো পাটুরিয়া দৌলতদিয়া নোরোটে যে অবস্থা আমরা দেখছি ভোর থেকেই, কালকে যে উপচে পড়া ভিড় ছিল এই উপচে পড়া ভিড়টা কিন্তু আজকে অতটা লক্ষ্য করা যাচ্ছে না। রাত পোহালে ঈদ মানেই আনন্দ আর ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশি ভাগাভাগি করার জন্য মানুষ কিন্তু আজও ছুটছে তার নারীর টানে বাড়িতে। মেঘলা মেঘলা আকাশ এবং হালকা যে কুয়াশা, মৃদু মৃদু বাতাস এবং হালকা শীতে মানুষ যাচ্ছে শেষ মুহূর্তে বাড়ির পানে, যেন একদম স্বাচ্ছন্দ্য, আনন্দ আর উল্লাসে তারা যাচ্ছে। নেই যানজট কিংবা ভোগান্তি এই ঘাট এলাকাতে, মহাসড়কগুলো কিন্তু আমরা ফাঁকা দেখছি। এ যেন নারীর টানে ডাকছে তাদের ঘরমুখো যাত্রীদের। ফেরি, লঞ্চ কিংবা মহাসড়কে যানবাহনগুলো যেন অলস সময় পার করছে। দু একজন যারা আসছে অনায়াসে তারা পার হচ্ছে। আমরা বলতে চাচ্ছি ঘাটে ফেরিগুলো যাত্রীদের জন্য অপেক্ষা করছে লঞ্চ এবং ফেরিগুলো। এর সব কিছু মিলিয়ে একদম যাত্রাটা হচ্ছে স্বাচ্ছন্দ্য এবং উল্লাস হচ্ছে এই মুহূর্তে। তবে শেষ মুহূর্তে যাত্রাটা আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, বিআরডব্লিউটিসির সাথে কথা বলেছি, টিএর সাথে কথা বলেছি, তারা কিন্তু এই যাত্রাকে নির্বিঘ্ন করার জন্যে তারা কিন্তু এখনো কাজ করছে এবং কি তাদের যে নির্ধারিত ছুটি তা কিন্তু বাতিল করেছে। এই মুহূর্তে গাবতলীতে আছে আমাদের রিপোর্টার, আমরা তার কাছে সরাসরি যুক্ত হব কাউসারের কাছে। কাউসার, কি অবস্থা সেখানে? গাবতলী বাস টার্মিনালে এসে আমরা দেখলাম যে ঈদের একদম শেষ মুহূর্তে যে যাত্রা, সে যাত্রায় খুব অল্প সংখ্যক মানুষই এই মুহূর্তে ঢাকা ছাড়ছেন। অর্থাৎ ঢাকা ছাড়ার যে চাপটি, সে চাপটি গতকাল এবং পরশুই মূল চাপটি চলে গিয়েছে এবং এর একটি অন্যতম কারণ হলো আসলে রোজা কি 29টি হবে না 30টি হবে সেটির একটি বিষয় ছিল, যে কারণে মানুষজন 29 রোজা হবে, 30তম দিনে ঈদ হবে, এটিকে ভেবেই অনেকেই 29 রোজার আগেই তাদের গন্তব্যে পৌঁছে গেছেন। এবং আজ যারা যাচ্ছেন মূলত তাদের হয়তো কারো কাজ ছিল বা ছুটি পেতে কিছু সমস্যা হয়েছে, সব মিলিয়ে একদম শেষ মুহূর্তে আজ তারা যাচ্ছেন। তো যে কারণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাবতলীতে আসলে যাত্রীদের চাপ খুব একটা নেই, কাউন্টারগুলো খালি এবং কাউন্টারে যে সকল কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আসলে যাত্রীদের ডাকাডাকি করছেন বা তাদের যাত্রীদের ডাকাডাকি করেই তাদের টিকিট বিক্রি করতে হচ্ছে, যেটি আসলে ঈদ যাত্রার জন্য খুবই বেমানান একটি দৃশ্য। তো এটি তারা বলছেন যে গতকাল এবং গত পরশু মূল চাপটি অর্থাৎ যাত্রীদের
বড় একটি অংশ তারা চলে গেছেন, যে কারণে আসলে আজ যাত্রীদের খুব একটা চাপ নেই। তো আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা বলেছেন যারা যারা ইতিমধ্যেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা করেছেন, আমরা আসার পর তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন তারা খুব সহজেই টিকিট পেয়েছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও তারা কেউ এখনো পর্যন্ত আমাদের কোনো অভিযোগ করেনি। বলছেন যে সরকারি নির্ধারিত যে চার্ট রয়েছে বাস টার্মিনালগুলোতে, সেই চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছে বিভিন্ন কাউন্টারগুলো, এবং বলছেন তারা অনেক সহজেই টিকিট পেয়েছেন, টিকিট পেতে কোনো ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি এবং নির্দিষ্ট সময়ই তাদের বাস ছেড়েছে। কাউন্টারগুলোতে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এবার ঈদ যাত্রায় এখনো পর্যন্ত বড় ধরনের যানজটের কোনো সমস্যা না হওয়ায় বাসগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেছে এবং সেই গন্তব্য থেকে আবার খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় এসেছে এবং ঢাকা থেকেও নির্দিষ্ট বা নির্ধারিত সময়েই বাসগুলো ঢাকা ছেড়ে গিয়েছে। সব মিলিয়ে যেহেতু কোনো যানজটের বিষয় হয়নি, যার প্রেক্ষিতে শিডিউল বিপর্যয়ের কোনো কাহিনীও এখনো পর্যন্ত হয়নি। যাত্রীদের চাপ অনুযায়ী নির্দিষ্ট সময়েই তারা বাস ছেড়ে দিচ্ছেন, এমনটি কাউন্টারগুলো থেকে বলেছে। তো সব মিলিয়ে এই কথাই বলা যায় যে ঈদ যাত্রার শেষ মুহূর্তে খুব একটা চাপ নেই এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে। এবং গাবতলী বাস টার্মিনালে আসার সময় আমরা আশপাশে কল্যাণপুর বাস টার্মিনাল দেখেছি এবং কল্যাণপুর বাস স্ট্যান্ডে কিছু বাস কাউন্টার রয়েছে, সেখানেও আমরা দেখেছি, বা আরও যে বাস কাউন্টারগুলো রয়েছে আশপাশে সে জায়গাগুলোতেও আমরা ঘুরে এসেছি। কোথাওই আসলে উল্লেখযোগ্য কোনো চাপ আমরা দেখিনি। অর্থাৎ যে বিষয়টি আগে বলছিলাম যে উল্লেখযোগ্য যাত্রী যারা ঈদের উপলক্ষে ঢাকা ছাড়ছেন, গতকাল এবং গত পরশুই তাদের বড় সংখ্যাটি ঢাকা ছেড়েছেন এবং এখন পর্যন্ত নির্বিঘ্নেই ঈদ যাত্রা চলছে। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে সড়ক পথে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য আমার কাছে। দেশের নানা প্রান্ত থেকে ঈদ যাত্রার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন ভোরের সময়। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলের হাইফায় তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। উত্তরাঞ্চলের কিরিয়াত শেমানা শহরে রকেট হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। কাতারের রাস লাফান এলএনজি স্থাপনায় আঘাতে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। পাল্টা আক্রমণ চালানো হয় ইরানের নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে। অন্যদিকে চলতি মাসে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে